হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 8, ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। অধ্যায় 8, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। পার্ট 2, ক্রিটিসিজম অফ ডিরেক্টিভ প্রিন্সিপলস। নির্দেশমূলক নীতির সমালোচনা। The directive principles of state policy have been criticized by some members of the Constituent Assembly as well as other constitutional and political experts on the following grounds. রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি নিম্নলিখিত ভিত্তিতে গণপরিষদের কিছু সদস্যের পাশাপাশি অন্যান্য সাংবিধানিক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের দ্বারা সমালোচনা করা হয়েছে। 1. No legal force. কোন আইনি বাহিনী নেই। The directives have been criticized mainly because of their non-justiciable character. While K.T. Shah grouped them as pious superfluities and compared them with a check on a bank, payable only when the resources of the bank permit, Nasiruddin contended that these principles are no better than the New Year resolutions, which are broken on the 2nd of January. Even as D.T. Krishnamachari described the directives as a veritable dustbin of sentiments, K.C. Har called them as a manifesto of aims and aspirations, and opined that they serve as mere moral homily, and Sir Ivor Jennings thought they are only as pious aspirations. নির্দেশনাগুলি মূলত তাদের অন্যায়বিচারযোগ্য চরিত্রের কারণে সমালোচিত হয়েছে, যখন কে.টি. শাহ তাদের ধার্মিক অতিরিক্ততা হিসাবে আখ্যায়িত করেছেন এবং তাদের তুলনা করেছেন একটি ব্যাংকের একটি চেকের সাথে। যখন ব্যাংকের সংস্থান অনুমতি দেয় তখনই প্রদেয় নাসিরুদ্দিন দাবি করেছিলেন যে এই নীতিগুলি নতুন বছরের রেজলিউশনের চেয়ে ভালো নয়, যা দ্বিতীয়বার ভেঙে যায়। জানুয়ারির এমনকি টি.টি. কৃষ্ণমাচারী নির্দেশিকাগুলিকে অনুভূতির সত্য ডাস্টবিন হিসাবে বর্ণনা করেছিলেন। কে.সি. হিয়ার তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষার ইশতেহার হিসাবে অভিহিত করেছিলেন এবং মতামত দিয়েছিলেন যে তারা নিছক নৈতিক শ্রদ্ধা হিসাবে কাজ করে, এবং স্যার আইভর জেনিংস ভেবেছিলেন যে তারা কেবলমাত্র ধার্মিক আকাঙ্ক্ষা। 2. ইলজিক্যালি অ্যারেঞ্জেড, অযৌক্তিকভাবে সাজানো। Critics opine that the directives are not arranged in a logical manner based on a consistent philosophy. According to N. Srinivasan, the directives are neither properly classified nor logically arranged. The declaration mixes up relatively unimportant issues with the most vital economic and social questions. It combines rather incongruously the modern with the old, and provisions suggested by the reason and science with provisions based partly on sentiment and prejudice. Sir Ivor Jennings too pointed out that these principles have no consistent philosophy. সমালোচকরা মনে করেন যে নির্দেশাবলী একটি সামঞ্জস্যপূর্ণ দর্শনের উপর ভিত্তি করে একটি যৌক্তিক পদ্ধতিতে সাজানো হয় না। এন শ্রীনিবাসনের মতে, নির্দেশগুলি সঠিকভাবে শ্রেণীবদ্ধ বা যৌক্তিকভাবে সাজানো হয়নি। ঘোষণাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক প্রশ্নের সাথে তুলনামূলকভাবে গুরুত্বহীন বিষয়গুলিকে মিশ্রিত করে। এটি বরং অসঙ্গতিপূর্ণভাবে আধুনিকের সাথে পুরানো এবং যুক্তি এবং বিজ্ঞানের দ্বারা প্রস্তাবিত বিধানের সাথে সম্পূর্ণরূপে অনুভূতি এবং কুসংস্কারের উপর ভিত্তি করে সংমিশ্রণ করে। স্যার আইভর জেনিংসও উল্লেখ করেছেন যে এই নীতিগুলির কোন সামঞ্জস্যপূর্ণ দর্শন নেই। 3. কনজারভেটিভ, রক্ষণশীল। According to Sir Ivor Jennings, the directives are based on the political philosophy of the 19th century England. He remarked, the ghosts of Sydney Webby and Beatrice Webby stalk through the pages of the text. Part IV of the Constitution expresses Fabian socialism without the socialism. He opined that the directives are deemed to be suitable in India in the middle of the 20th century. The question whether they are suitable for the 21st century cannot be answered, but it is quite probable that they will be entirely outmoded. স্যার আইভর জেনিংসের মতে, নির্দেশাবলী 19 শতকের ইংল্যান্ডের রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে। তিনি মন্তব্য করেছেন, সিডনি ওয়েব এবং বিট্রিস ওয়েবের ভূতপাঠ্যের পাতায় বৃন্ত সংবিধানের 4th খণ্ডে সমাজতন্ত্র ব্যতীত ফ্যাবিয়ান সমাজতন্ত্রকে প্রকাশ করা হয়েছে। তিনি অভিমত ব্যক্ত করেন যে নির্দেশিকাগুলি বিংশ শতাব্দীর মাঝামাঝি ভারতে উপযুক্ত বলে মনে করা হয়।
এগুলি একবিংশ শতাব্দীর জন্য উপযুক্ত কিনা এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, কিন্তু এটা খুব সম্ভব যে তারা সম্পূর্ণরূপে আউটমোড হবে। 4. কনস্টিটিউশনাল কনফ্লিক্ট, সাংবিধানিক দ্বন্দ্ব। কে সন্থনাম হ্যাজ পয়েন্টেড আউট দ্যাট দি ডিরেক্টিভস লিড টু এ কনস্টিটিউশনাল কনফ্লিক্ট এ বিটুইন দি সেন্টার অ্যান্ড দি স্টেটস, বি বিটুইন দি প্রেসিডেন্ট অ্যান্ড দি প্রাইম মিনিস্টার, অ্যান্ড সি বিটুইন দি গভর্নর অ্যান্ড দি চিফ মিনিস্টার। According to him, the center can give directions to the states with regard to the implementation of these principles, and in case of non-compliance, can dismiss the state government. Similarly, when the Prime Minister gets a bill which violates the directive principles passed by the Parliament, the President may reject the bill on the ground that these principles are fundamental to the governance of the country and hence, the ministry has no right to ignore them. The same constitutional conflict may occur between the governor and the chief minister at the state level. কে সান্থানম উল্লেখ করেছেন যে নির্দেশিকাগুলি একটি সাংবিধানিক দ্বন্দ্বের দিকে পরিচালিত করে, ক কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে, খ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে এবং গ রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে। তার মতে, কেন্দ্র এই নীতিগুলি বাস্তবায়নের বিষয়ে রাজ্যগুলিকে নির্দেশ দিতে পারে এবং অসম্মতির ক্ষেত্রে রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে। একইভাবে, প্রধানমন্ত্রী যখন সংসদে পাশ করা একটি বিল যা নির্দেশমূলক নীতিমালা লঙ্ঘন করে পান, তখন রাষ্ট্রপতি বিলটি প্রত্যাখ্যান করতে পারেন যে এই নীতিগুলি দেশের শাসনের জন্য মৌলিক এবং তাই মন্ত্রণালয়ের কোন অধিকার নেই তাদের উপেক্ষা কর। রাজ্যস্তরে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে একই সাংবিধানিক দ্বন্দ্ব দেখা দিতে পারে। ইউটিলিটি অফ ডিরেক্টিভ প্রিন্সিপলস, নির্দেশমূলক নীতির উপযোগ। In spite of the above criticisms and shortcomings, the directive principles are not an unnecessary appendage to the Constitution. The Constitution itself declares that they are fundamental to the governance of the country. According to L.M. Singhvi, an eminent jurist and diplomat, the directives are the life-giving provisions of the Constitution. They constitute the truth of the Constitution and its philosophy of social justice. M.C. Chagla, former Chief Justice of India, is of the opinion that if all these principles are fully carried out, our country will indeed be a heaven on earth. India will then be not only democracy in the political sense, but also a welfare state looking after the welfare of its citizens. উপরোক্ত সমালোচনা এবং ত্রুটিগুলি সত্ত্বেও, নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের একটি অপ্রয়োজনীয় পরিশিষ্ট নয়। সংবিধান নিজেই ঘোষণা করে যে তারা দেশের শাসনের জন্য মৌলিক। বিশিষ্ট আইনবিদ এবং কূটনীতিবিদ এল.এম. সিংভির মতে, নির্দেশগুলি হল সংবিধানের জীবনদানকারী বিধান। তারা সংবিধানের উপাদান এবং এর সামাজিক ন্যায়বিচারের দর্শন। এম.সি. ছাগলা, ভারতের প্রাক্তন প্রধান বিচারপতির অভিমত যে এই সমস্ত নীতিগুলি সম্পূর্ণরূপে পালন করা হলে আমাদের দেশ সত্যিই পৃথিবীতে একটি স্বর্গ হবে। ভারত তখন শুধু রাজনৈতিক অর্থেই গণতন্ত্র নয়, একটি কল্যাণ রাষ্ট্রও হবে যা তার নাগরিকদের কল্যাণ দেখবে। ডক্টর বি.আর. Ambedkar had pointed out that the directives have great value because they lay down that the goal of Indian polity is economic democracy, as distinguished from political democracy. Granville Austin opined that the directive principles are aimed at furthering the goals of the social revolution or to foster this revolution by establishing the conditions necessary for its achievement. Sir B.N. Rao, the constitutional advisor to the Constituent Assembly, stated that the directive principles are intended as moral precepts for the authorities of the state. They have at least an educative value. Dr. B. আর আম্বেদকর উল্লেখ করেছিলেন যে নির্দেশিকাগুলির অনেক মূল্য রয়েছে কারণ তারা বলে যে ভারতীয় রাজনীতির লক্ষ্য হল রাজনৈতিক গণতন্ত্র থেকে আলাদা অর্থনৈতিক গণতন্ত্র। গ্র্যানভিল অস্টিন মতামত দিয়েছিলেন যে নির্দেশমূলক নীতিগুলি সামাজিক বিপ্লবের লক্ষ্যগুলিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে বা এর অর্জনের জন্য প্রয়োজনীয় শর্তগুলি প্রতিষ্ঠা করে এই বিপ্লবকে উৎসাহিত করা। স্যার বি.এন. রাও, সাংবিধানিক পরিষদের সাংবিধানিক উপদেষ্টা, বলেছেন যে নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কর্তৃপক্ষের জন্য নৈতিক অনুশাসন হিসাবে উদ্দিষ্ট। তাদের অন্তত একটি শিক্ষামূলক মূল্য আছে। According to M.C. Setalvad, the former Attorney General of India,
The Directive Principles, although confer no legal rights and create no legal remedies, are significant and useful in the following ways. সি এর মতে ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল, নির্দেশমূলক নীতিগুলি, যদিও কোনো আইনি অধিকার দেয় না এবং কোনো আইনি প্রতিকার তৈরি করে না, নিম্নলিখিত উপায়ে উল্লেখযোগ্য এবং দরকারি। They are like an instrument of instructions, or general recommendations addressed to all authorities in the Indian Union. They remind them of the basic principles of the new social and economic order, which the Constitution aims at building. এগুলি একটি নির্দেশের উপকরণ বা ভারতীয় ইউনিয়নের সমস্ত কর্তৃপক্ষকে সম্বোধন করা সাধারণ সুপারিশের মতো। তারা তাদের নতুন সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক নীতিগুলির কথা মনে করিয়ে দেয়, যা সংবিধান নির্মাণের লক্ষ্য রাখে। 2. They have served as useful beacon lights to the courts. They have helped the courts in exercising their power of judicial review, that is, the power to determine the constitutional validity of a law. তারা আদালতের জন্য দরকারি আলোর মতো কাজ করেছে। তারা আদালতকে তাদের বিচারক পর্যালোচনা ক্ষমতা প্রয়োগে সাহায্য করেছে, অর্থাৎ একটি আইনের সাংবিধানিক বৈধতা নির্ধারণের ক্ষমতা। 3. They form the dominating background to all state action, legislative or executive, and also a guide to the courts in some respects. তারা সমস্ত রাষ্ট্রীয় ক্রিয়াকলাপের আধিপত্যশীল পটভূমি গঠন করে, আইন প্রণয়ন বা নির্বাহী এবং কিছু ক্ষেত্রে আদালতের নির্দেশিকাও। 4. They amplify the preamble, which solemnly resolves obstacle to all citizens of India justice, liberty, equality and fraternity. তারা প্রস্তাবনাকে প্রসারিত করে, যা ভারতের সমস্ত নাগরিকদের ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের জন্য গম্ভীরভাবে সংকল্প করে। The directives also play the following roles. They facilitate stability and continuity in domestic and foreign policies in political, economic and social spheres in spite of the changes of the party in power. নির্দেশাবলীও নিম্নলিখিত ভূমিকা পালন করে। 1. তারা ক্ষমতায় দলের পরিবর্তন সত্ত্বেও রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে দেশীয় এবং বিদেশি নীতিতে স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা সহজতর করে। 2. They are supplementary to the fundamental rights of the citizens. They are intended to fill in the vacuum in partii by providing for social and economic rights. তারা নাগরিকদের মৌলিক অধিকারের পরিপূরক। তারা সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রদানের মাধ্যমে তৃতীয় খণ্ডে শূন্যতা পূরণ করতে চায়। 3. Their implementation creates a favorable atmosphere for the full and proper enjoyment of the fundamental rights by the citizens. Political democracy, without economic democracy, has no meaning. তাদের বাস্তবায়ন নাগরিকদের মৌলিক অধিকারের পূর্ণ ও যথাযথ উপভোগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে। অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্রের কোনো অর্থ নেই। অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্রের কোনো অর্থ নেই। 4. They enable the opposition to exercise influence and control over the operations of the government. The opposition can blame the ruling party on the ground that its activities are opposite to the directives. তারা বিরোধী দলকে সরকারের কার্যক্রমের উপর প্রভাব ও নিয়ন্ত্রণ করতে সক্ষম করে। বিরোধী দল ক্ষমতাসীন দলকে দোষারোপ করতে পারে যে তাদের কার্যক্রম নির্দেশের বিরোধী। 5. They serve as a crucial test for the performance of the government. The pupil can examine the policies and programs of the government in the light of his constitutional declarations. এগুলি সরকারের কর্মক্ষমতার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে কাজ করে। সাংবিধানিক এসব ঘোষণার আলোকে জনগণ সরকারের নীতি ও কর্মসূচি যাচাই করতে পারে। 6. They serve as common political manifesto. A ruling party, irrespective of its political ideology, has to recognize the fact that these principles are intended to be its guide, philosopher and friend in its legislative and executive acts. তারা সাধারণ রাজনৈতিক ইশতেহার হিসাবে কাজ করে। একটি শাসক দল তার রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে এই সত্যটি স্বীকার করতে হবে যে এই নীতিগুলি তার আইন প্রণয়ন এবং নির্বাহী কার্যগুলিতে তার পথপ্রদর্শক, দার্শনিক এবং বন্ধু হতে চায়। কনফ্লিক্ট বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপলস। মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে দ্বন্দ্ব।
The justiciability of fundamental rights and non-justiciability of directive principles on the one hand and the moral obligation of state to implement directive principles, Article 37 on the other hand have led to a conflict between the two since the commencement of the Constitution. In the Champakam Dorairajan case 1951, the Supreme Court ruled that in case of any conflict between the fundamental rights and the directive principles, the former rollout prevail. একদিকে মৌলিক অধিকারের ন্যায়সঙ্গততা এবং নির্দেশমূলক নীতিগুলির অন্যায়বিচারযোগ্যতা এবং অন্যদিকে নির্দেশমূলক নীতিগুলি অনুচ্ছেদ 37 বাস্তবায়নের জন্য রাষ্ট্রের নৈতিক বাধ্যবাধকতা সংবিধানের সূচনার পর থেকে উভয়ের মধ্যে দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। চম্পকাম দোরাইরাজান মামলায় 1951 সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে মৌলিক অধিকার এবং নির্দেশিক নীতিগুলির মধ্যে কোনো বিরোধের ক্ষেত্রে প্রাক্তনটি প্রাধান্য পাবে। চম্পকাম দোরাইরাজান মামলায় 1951 সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে মৌলিক অধিকার এবং নির্দেশিক নীতিগুলির মধ্যে কোনো বিরোধের ক্ষেত্রে প্রাক্তনটি প্রাধান্য পাবে। It declared that the directive principles have to conform to and run as subsidiary to the fundamental rights. But, it also held that the fundamental rights could be amended by the Parliament by enacting constitutional amendment acts. As a result, the Parliament made the First Amendment Act 1951, the Fourth Amendment Act 1955, and the 17th Amendment Act 1964 to implement some of the directives. এটি ঘোষণা করেছে যে নির্দেশিক নীতিগুলিকে মেনে চলতে হবে এবং মৌলিক অধিকারগুলির সহায়ক হিসাবে চালাতে হবে। তবে, এটি এও বলে যে সংবিধান সংশোধনী আইন প্রণয়নের মাধ্যমে সংসদ দ্বারা মৌলিক অধিকারগুলি সংশোধন করা যেতে পারে। ফলস্বরূপ, সংসদ কিছু নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রথম সংশোধনী আইন 1951, চতুর্থ সংশোধনী আইন 1955 এবং সপ্তদশ সংশোধনী আইন 1964 তৈরি করে। The above situation underwent a major change in 1967 following the Supreme Court's judgment in the Golaknath case 1967. In that case, the Supreme Court ruled that the Parliament cannot take away or abridge any of the fundamental rights, which are sacrosanct in nature. In other words, the court held that the fundamental rights cannot be amended for the implementation of the directive principles. গোলকনাথ মামলায় 1967 সুপ্রিম কোর্টের রায়ের পর 1967 সালে উপরের পরিস্থিতির একটি বড় পরিবর্তন ঘটে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সংসদ পবিত্র প্রকৃতির মৌলিক অধিকারগুলি হরণ বা সংক্ষিপ্ত করতে পারে না। অন্য কথায়, আদালত বলেছিল যে নির্দেশিক নীতিগুলি বাস্তবায়নের জন্য মৌলিক অধিকারগুলি সংশোধন করা যায় না। The Parliament reacted to the Supreme Court's judgment in the Golaknath case 1967 by enacting the 24th Amendment Act 1971 and the 25th Amendment Act 1971. The 24th Amendment Act declared that the Parliament has the power to abridge or take away any of the fundamental rights by enacting constitutional amendment acts. The 25th Amendment Act inserted a new Article 31 which contained the following two provisions. সংসদ 24তম সংশোধনী আইন 1971 এবং 25তম সংশোধনী আইন 1971 প্রণয়ন করে গোলকনাথ মামলায় 1967 সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়া জানায়। 24তম সংশোধনী আইন ঘোষণা করেছে যে সংসদের সাংবিধানিক সংশোধনী আইন প্রণয়নের মাধ্যমে মৌলিক অধিকারগুলির যেকোনো সংক্ষিপ্ত বা হরণ করার ক্ষমতা রয়েছে। 25তম সংশোধনী আইন একটি নতুন ধারা 31C সন্নিবেশিত করেছে যাতে নিম্নলিখিত দুটি বিধান রয়েছে। No law which seeks to implement the socialistic directive principles specified in Article 39B and C shall be void on the ground of contravention of the fundamental rights conferred by Article 14, Equality before law and equal protection of laws, Article 19, Protection of sex rights in respect of speech, assembly, movement, etc. or Article 31, Right to property. অনুচ্ছেদ 39B এবং C-তে উল্লিখিত সমাজতান্ত্রিক নির্দেশিক নীতিগুলি বাস্তবায়ন করতে চায় এমন কোনো আইন অনুচ্ছেদ 14 আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা দ্বারা প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘনের ভিত্তিতে বাতিল হবে না। অনুচ্ছেদ 19 বক্তৃতা, সমাবেশ, আন্দোলন ইত্যাদির ক্ষেত্রে 6টি অধিকারের সুরক্ষা
বা 31 অনুচ্ছেদ, সম্পত্তির অধিকার। 2. No law containing a declaration for giving effect to such policy shall be questioned in any court on the ground that it does not give effect to such a policy. 2. এই ধরনের নীতি কার্যকর করার জন্য একটি ঘোষণা সম্বলিত কোনো আইন কোনো আদালতে প্রশ্ন করা হবে না যে এটি এই ধরনের নীতি কার্যকর করে না। In the Kesavananda Bharati case 1973, the Supreme Court declared the above second provision of Article 31C as unconstitutional and invalid on the ground that judicial review is a basic feature of the Constitution and hence cannot be taken away. However, the above first provision of Article 31C was held to be constitutional and valid. কেশবানন্দ ভারতী মামলায় 1973 সুপ্রিম কোর্ট 31 অনুচ্ছেদের উপরোক্ত দ্বিতীয় বিধানটিকে অসাংবিধানিক এবং অবৈধ হিসাবে ঘোষণা করেছে যে বিচারক পর্যালোচনা সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য এবং তাই কেড়ে নেওয়া যাবে না। যাই হোক, 31 অনুচ্ছেদের উপরের প্রথম বিধানটি সাংবিধানিক এবং বৈধ বলে ধরে নেওয়া হয়েছিল। Later, the 42nd Amendment Act 1976 extended the scope of the above first provision of Article 31C by including within its protection any law to implement any of the directive principles and not merely those specified in Article 39B and C. In other words, the 42nd Amendment Act accorded the position of legal primacy and supremacy to the directive principles over the fundamental rights conferred by Articles 14, 19 and 31. পরবর্তীতে 42তম সংশোধনী আইন 1976 অনুচ্ছেদ 31 এর উপরোক্ত প্রথম বিধানের পরিধিকে এর সুরক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করে যে কোনো নির্দেশিক নীতি বাস্তবায়নের জন্য আইনকে অন্তর্ভুক্ত করে এবং কেবলমাত্র 39B এবং C-তে উল্লেখিত নয়। অন্য কথায়, 42তম সংশোধনী আইন 14, 19 এবং 31 অনুচ্ছেদ দ্বারা প্রদত্ত মৌলিক অধিকারের উপর নির্দেশমূলক নীতিগুলিকে আইনি প্রাধান্য এবং আধিপত্যের অবস্থান প্রদান করেছে। However, this extension was declared as unconstitutional and invalid by the Supreme Court in the Minerva Mills case 1980. It means that the directive principles were once again made subordinate to the fundamental rights. But the fundamental rights conferred by Article 14 and Article 19 were accepted as subordinate to the directive principles specified in Article 39B and C. Further, Article 31 right to property was abolished by the 44th Amendment Act 1978. যাই হোক, মিনার্ভা মিলস মামলায় 1980 সুপ্রিম কোর্ট এই বর্ধিতকরণকে অসাংবিধানিক এবং অবৈধ হিসাবে ঘোষণা করেছিল। এর অর্থ হল নির্দেশমূলক নীতিগুলি আবার মৌলিক অধিকারের অধীনস্থ করা হয়েছিল, কিন্তু অনুচ্ছেদ 14 এবং অনুচ্ছেদ 19 দ্বারা প্রদত্ত মৌলিক অধিকারগুলি 39B এবং C অনুচ্ছেদে উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলির অধীনস্থ হিসাবে গৃহীত হয়েছিল। আরও 44তম সংশোধনী আইন 1978 দ্বারা অনুচ্ছেদ 31 সম্পত্তির অধিকার বিলুপ্ত করা হয়েছিল। In the Minerva Mills case 1980, the Supreme Court also held that the Indian Constitution is founded on the bedrock of the balance between the fundamental rights and the directive principles. They together constitute the core of commitment to social revolution. They are like two wheels of a chariot, one no less than the other. To give absolute primacy to one over the other is to disturb the harmony of the Constitution. This harmony and balance between the two is an essential feature of the basic structure of the Constitution. The goals set out by the directive principles have to be achieved without the abrogation of the means provided by the fundamental rights. মিনার্ভা মিলস মামলায় 1980 সুপ্রিম কোর্ট আরও বলেছিল যে ভারতীয় সংবিধান মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলির মধ্যে ভারসাম্যের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তারা একসাথে সামাজিক বিপ্লবের প্রতিশ্রুতির মূল গঠন করে। তারা রথের দুটি চাকার মতো, একটি অন্যটির চেয়ে কম নয়। একজনকে অন্যের ওপর নিরঙ্কুশ প্রাধান্য দেওয়া সংবিধানের সম্প্রীতি নষ্ট করা। উভয়ের মধ্যে এই সামঞ্জস্য ও ভারসাম্য সংবিধানের মৌলিক কাঠামোর একটি অপরিহার্য বৈশিষ্ট্য। নির্দেশমূলক নীতি দ্বারা নির্ধারিত লক্ষ্যগুলি মৌলিক অধিকার দ্বারা প্রদত্ত উপায়গুলি বাতিল না করেই অর্জন করতে হবে। Therefore, the present position is that the fundamental rights enjoy supremacy over the directive principles.
Yet, this does not mean that the directive principles cannot be implemented. The Parliament can amend the fundamental rights for implementing the directive principles, so long as the amendment does not damage or destroy the basic structure of the Constitution. অতএব বর্তমান অবস্থান হল মৌলিক অধিকারগুলি নির্দেশমূলক নীতিগুলির উপর প্রাধান্য ভোগ করে। তবুও এর অর্থ এই নয় যে নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়ন করা যাবে না। সংসদ নির্দেশমূলক নীতি বাস্তবায়নের জন্য মৌলিক অধিকার সংশোধন করতে পারে, যতক্ষণ না সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস না করে। ইমপ্লিমেন্টেশন অফ ডিরেক্টিভ প্রিন্সিপলস, নির্দেশমূলক নীতির বাস্তবায়ন। Since 1950, the successive governments at the center and in the states have made several laws and formulated various programs for implementing the directive principles. These are mentioned below. 1950 সাল থেকে কেন্দ্রে এবং রাজ্যগুলির ধারাবাহিক সরকারগুলি বিভিন্ন আইন তৈরি করেছে এবং নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছে। এগুলো নিচে উল্লেখ করা হলো। The Planning Commission was established in 1950 to take up the development of the country in a planned manner. The successive 5-year plans aimed at securing socio-economic justice and reducing inequalities of income, status and opportunities. In 2015, the Planning Commission was replaced by a new body called NITIA, National Institution for Transforming India. পরিকল্পনা কমিশন একটি পরিকল্পিত পদ্ধতিতে দেশের উন্নয়নের জন্য 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ধারাবাহিক পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং আয়, মর্যাদা এবং সুযোগের বৈষম্য হ্রাস করা। 2015 সালে পরিকল্পনা কমিশন NITIA, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নামে একটি নতুন সংস্থা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। 2. Almost all the states have passed land reform laws to bring changes in the agrarian society and to improve the conditions of the rural masses. These measures include a abolition of intermediaries like zamindars, jagardars, inamdars, etc., b. tenancy reforms like security of tenure, fair rents, etc., c. imposition of ceilings on land holdings, d. distribution of surplus land among the landless laborers, and e. cooperative farming. প্রায় সব রাজ্যই কৃষিভিত্তিক সমাজে পরিবর্তন আনতে এবং গ্রামীণ জনগণের অবস্থার উন্নতির জন্য ভূমি সংস্কার আইন পাস করেছে। এই ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে ক. জমিদার, জায়গিরদার, ইনামদার ইত্যাদি মধ্যস্থতাকারীদের বিলুপ্তি, খ. ভাড়াটে সংস্কার যেমন মেয়াদের নিরাপত্তা, ন্যায্য ভাড়া ইত্যাদি, ক. জমির উপর সিলিং আরোপ, ঘ. ভূমিহীন শ্রমিকদের মধ্যে উদ্বৃত্ত জমি বন্টন এবং সমবায় কৃষি। 3. দি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, দি পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট 1936, দি পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965, দি কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যান্ড অ্যাবলিশন অ্যাক্ট 1970, দি চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, দি বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট 1976, দি ট্রেড ইউনিয়নস অ্যাক্ট 1926, দি ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948, দি মিনস অ্যাক্ট 1952, দি ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস অ্যাক্ট 1947, দি ওয়ার্কমেন্স কম্পেনসেশন অ্যাক্ট 1923 and so on have been enacted to protect the interests of the labor sections. In 2006, the government banned the child labor. In 2016, the Child Labor Prohibition and Regulation Act 1986 was renamed as the Child and Adolescent Labor Prohibition and Regulation Act 1986. ন্যূনতম মজুরি আইন 1948, মজুরি প্রদান আইন 1936, বোনাস প্রদান আইন 1965, চুক্তি শ্রম নিয়ন্ত্রণ ও বিলোপ আইন 1970, শিশু শ্রম নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আইন 1986, বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট 1976, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926, কারখানা আইন 1948, খনি আইন 1952, শিল্প বিরোধ আইন 1947, শ্রমিকদের ক্ষতিপূরণ আইন 1923 এবং আরও অনেক কিছু শ্রমিক অংশের স্বার্থ রক্ষার জন্য প্রণীত হয়েছে। 2006 সালে সরকার শিশু শ্রম নিষিদ্ধ করে। 2016 সালে শিশু শ্রম নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আইন 1986 এর নাম পরিবর্তন করে শিশু ও কিশোর শ্রম নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আইন 1986 রাখা হয়। 4.
দি ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961 অ্যান্ড দি ইকুয়াল রিমুনারেশন অ্যাক্ট 1976 হ্যাভ বিন মেড টু প্রোটেক্ট দি ইন্টারেস্টস অফ ওম্যান ওয়ার্কার্স। মাতৃত্ব সুবিধা আইন 1961 এবং সমান পারিশ্রমিক আইন 1976 নারী শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য প্রণীত হয়েছে। 5. Various measures have been taken to utilize the financial resources for promoting the common good. These include nationalization of life insurance 1956, the nationalization of 14 leading commercial banks 1969, nationalization of general insurance 1971, abolition of private purses 1971 and so on. সাধারণ ভালো প্রচারের জন্য আর্থিক সংস্থানগুলি ব্যবহার করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জীবন বীমা জাতীয়করণ 1956, 14টি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ 1969, সাধারণ বীমা জাতীয়করণ 1971, প্রিভি পার্সের বিলুপ্তি 1971 ইত্যাদি। 6. The Legal Service Authorities Act 1987 has established a nationwide network to provide free and competent legal aid to the poor and to organize Lok Adalat for promoting equal justice. Lok Adalat is a statutory forum for conciliatory settlement of legal disputes. It has been given the status of a civil court. Its awards are enforceable, binding on the parties and final as no appeal lies before any court against them. লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987 দরিদ্রদের বিনামূল্যে এবং উপযুক্ত আইনি সহায়তা প্রদান এবং সমান ন্যায়বিচার প্রচারের জন্য লোক আদালতের আয়োজন করার জন্য একটি দেশব্যাপী নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। লোক আদালত হল আইনি বিরোধের সমঝোতামূলক নিষ্পত্তির জন্য একটি সংবিধিবদ্ধ ফোরাম। একে দেওয়ানি আদালতের মর্যাদা দেওয়া হয়েছে। এর পুরস্কারগুলি প্রয়োগযোগ্য পক্ষগুলির জন্য বাধ্যতামূলক এবং চূড়ান্ত কারণ তাদের বিরুদ্ধে কোনো আদালতে কোনো আপিল নেই। 7. খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বোর্ড, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, হ্যান্ডলুম বোর্ড, হ্যান্ডিক্রাফটিস বোর্ড, কোয়ার বোর্ড, সিল্ক বোর্ড অ্যান্ড সো অন হ্যাভ বিন সেট আপ ফর দি ডেভেলপমেন্ট অফ কটেজ ইন্ডাস্ট্রিজ ইন রুরাল আরে। খাদি ও গ্রামীণ শিল্প বোর্ড, খাদি ও গ্রাম শিল্প কমিশন, ক্ষুদ্র শিল্প বোর্ড, জাতীয় ক্ষুদ্র শিল্প কর্পোরেশন, তাঁত বোর্ড, হস্তশিল্প বোর্ড, কয়ার বোর্ড, সিল্ক বোর্ড ইত্যাদি কুটির শিল্পের উন্নয়নের জন্য স্থাপন করা হয়েছে। গ্রামাঞ্চলে দি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952, হিল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1960, রড প্রোন এরিয়া প্রোগ্রাম 1973, মিনিমাম নিডস প্রোগ্রাম 1974, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1978, জওয়াহর রোজগার যোজনা 1989, স্বর্ণাজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা 1999, সম্পূর্ণা গ্রামীণ রোজগার যোজনা 2001, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম 2006 and so on have been launched for raising the standard of living of people. কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952, হিল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1960, খরা প্রবণ এলাকা প্রোগ্রাম 1973, ন্যূনতম প্রয়োজন প্রোগ্রাম 1974, সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি 1978, জওহর রোজগার যোজনা 1989, স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা 1999, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা 2001, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রোগ্রাম 2006 এবং আরও অনেকগুলি রায়ের মান তৈরির জন্য চালু করা হয়েছে। মানুষের জীবনযাত্রা 9. দি ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অ্যান্ড দি ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 হ্যাভ বিন এনাক্টেড টু সেফগার্ড দি ওয়াইল্ডলাইফ অ্যান্ড দি ফরেস্ট রেসপেক্টিভলি। Further, the Water and Air Acts have provided for the establishment of the central and state pollution control boards, which are embedded in the protection and improvement of environment. The National Forest Policy 1988 aims at the protection, conservation and development of forests. বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 এবং বন সংরক্ষণ আইন 1980 যথাক্রমে বন্যপ্রাণী এবং বন রক্ষার জন্য প্রণীত হয়েছে। আরও জল ও বায়ু আইনগুলি কেন্দ্রীয় এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডগুলি প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা করেছে, যারা পরিবেশ সুরক্ষা এবং উন্নতিতে নিযুক্ত রয়েছে। জাতীয় বন নীতি 1988 বনের সুরক্ষা, সংরক্ষণ এবং উন্নয়নের লক্ষ্যে।
10. Agriculture has been modernized by providing improved agricultural inputs, seeds, fertilizers and irrigation facilities. Various steps have also been taken to organize animal husbandry on modern and scientific lines. উন্নত কৃষি উপকরণ, বীজ, সার এবং সেচ সুবিধা প্রদানের মাধ্যমে কৃষিকে আধুনিক করা হয়েছে। পশুপালনকে আধুনিক ও বৈজ্ঞানিক ধারায় সংগঠিত করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। 11. Three-tier Panchayati Raj system at village, taluka and jilla levels has been introduced to translate into reality Gandhiji's dream of every village being a republic. The 73rd Amendment Act 1992 has been enacted to provide constitutional status and protection to these Panchayati Raj institutions. গান্ধীজির প্রতিটি গ্রাম একটি প্রজাতন্ত্র হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রাম, তালুকা এবং জেলা পর্যায়ে চালু করা হয়েছে। ৭৩তম সংশোধনী আইন 1992 এই পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির সাংবিধানিক মর্যাদা এবং সুরক্ষা প্রদানের জন্য প্রণীত হয়েছে। 12. Seats are reserved for SCS, STS and other weaker sections in educational institutions, government service and representative bodies. The Untouchability Offence Act 1955, which was renamed as the Protection of Civil Rights Act in 1976 and the Scheduled Castes and Scheduled Tribes Prevention of Atrocities Act 1989, have been enacted to protect the SCS and STS from social injustice and exploitation. শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি পরিষেবা এবং প্রতিনিধি সংস্থাগুলিতে এসসি, এসটিএস এবং অন্যান্য দুর্বল বিভাগের জন্য আসন সংরক্ষিত। অস্পৃশ্যতা অপরাধ আইন 1955, যা 1976 সালে নাগরিক অধিকার সুরক্ষা আইন হিসাবে পুনর্নামকরণ করা হয়েছিল এবং তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইন 1989, এসসিএস এবং এসটিএসকে সামাজিক অবিচার এবং অনাচার থেকে রক্ষা করার জন্য প্রণীত হয়েছে। শোষণ। The 65th Constitutional Amendment Act of 1990 established the National Commission for Scheduled Castes and Scheduled Tribes to protect the interests of SCS and STS. Later, the 89th Constitutional Amendment Act of 2003 bifurcated this combined commission into two separate bodies, namely, National Commission for Scheduled Castes and National Commission for Scheduled Tribes, 12A. Various national level commissions have been established to promote and protect the social, educational and economic interests of the weaker sections of the society. 1990 সালের 65তম সাংবিধানিক সংশোধনী আইন এসসি এবং এসটিএস এর স্বার্থ রক্ষার জন্য তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠা করে। পরবর্তীতে 2003 সালের 89তম সাংবিধানিক সংশোধনী আইন এই সম্মিলিত কমিশনকে দুটি পৃথক সংস্থায় বিভক্ত করে, যথা তফসিলি জাতি এবং জাতীয় তফসিলি উপজাতি কমিশন। 12 ক। সমাজের দুর্বল জনগোষ্ঠীর সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার ও সুরক্ষার জন্য জাতীয় পর্যায়ের বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। These include the National Commission for Backward Classes 1993, the National Commission for Minorities 1993, the National Commission for Women 1992 and the National Commission for Protection of Child Rights 2007. Further, the 102 ND Amendment Act of 2018 conferred a constitutional status on the National Commission for Backward Classes and also enlarged its functions, ROB. In 2019, the central government issued orders providing 10% reservation to the economically weaker sections (EWSS) in admission to educational institutions and civil posts and service in the Government of India. এর মধ্যে রয়েছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস 1993, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ 1993, ন্যাশনাল কমিশন ফর উইমেন 1992 এবং ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস 2007। আরও 2018 সালের 102তম সংশোধনী আইন অনগ্রসর শ্রেণীর জন্য জাতীয় কমিশনকে একটি সাংবিধানিক মর্যাদা প্রদান করেছে এবং এর কার্যকারিতাও প্রসারিত করেছে। 12 খ।
2019 সালে কেন্দ্রীয় সরকার ভারত সরকারের শিক্ষা প্রতিষ্ঠান এবং সিভিল পোস্ট এবং পরিষেবাগুলিতে ভর্তির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগে ইডব্লিউএসএস 10% সংরক্ষণের আদেশ জারি করেছে। The benefit of this reservation can be availed by the persons belonging to EWSS who are not covered under any of the existing schemes of reservations for SCS, STS and OBCS. This reservation was facilitated by the Act 13 RD Amendment Act of 2019. এই সংরক্ষণের সুবিধাটি ইডব্লিউএসএস এর অন্তর্গত ব্যক্তিদের দ্বারা নেওয়া যেতে পারে যারা এসসি, এসটিএস এবং ওবিসিদের জন্য সংরক্ষণের বিদ্যমান কোনো প্রকল্পের আওতায় নেই। এই সংরক্ষণটি 2019 সালের 103তম সংশোধনী আইন দ্বারা সহজতর করা হয়েছিল। 13. The Criminal Procedure Code 1973 separated the judiciary from the executive in the public service of the state. Prior to this separation, the district authorities like the collector, the sub-divisional officer, the tehsildar and so on used to exercise judicial powers along with the traditional executive powers. After this separation, the judicial powers were taken away from these executive authorities and vested in the hands of district judicial magistrates who are under the direct control of the state high court. ফৌজদারি কার্যবিধি 1973 রাষ্ট্রের সরকারি পরিষেবাগুলিতে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করেছে। এই পৃথকীকরণের আগে জেলা কর্তৃপক্ষ যেমন কালেক্টর, মহকুমা আধিকারিক, তহসিলদার ইত্যাদি প্রথাগত নির্বাহী ক্ষমতার সাথে বিচারক ক্ষমতা প্রয়োগ করতেন। পৃথকীকরণের পরে এই নির্বাহী কর্তৃপক্ষের কাছ থেকে বিচারক ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং জেলা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের হাতে ন্যস্ত করা হয় যারা রাজ্য হাইকোর্টের সরাসরি নিয়ন্ত্রণে কাজ করে। 14. The Ancient and Historical Monument and Archaeological Sites and Remains Act 1951 has been enacted to protect the monuments, places and objects of national importance. প্রাচীন ও ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান এবং অবশেষ আইন 1951 জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ, স্থান এবং বস্তু রক্ষার জন্য প্রণীত হয়েছে। 15. Primary health centers and hospitals have been established throughout the country to improve the public health. Also, special programs have been launched to eradicate widespread disease like malaria, TB, leprosy, AIDS, cancer, filaria, kala ajar, winworm, Japanese encephalitis and so on. জনস্বাস্থ্যের উন্নতির জন্য সারা দেশে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও ম্যালেরিয়া, টিবি, কুষ্ঠ, এইডস, ক্যান্সার, ফাইলেরিয়া, কালাজ্বর, গাইনিওয়ার্ম, ইয়াওস, জাপানিজ এনসেফালাইটিস ইত্যাদির মতো ব্যাপক রোগ নির্মূল করার জন্য বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। 16. Laws to prohibit the slaughter of cows, calves, and bullocks have been enacted in some states. কিছু রাজ্যে গরু, বাছুর এবং বলদ জবাই নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে। 17. Some states have initiated the old age pension schemes for people above 65 years. কিছু রাজ্য 65 বছরের উপরে লোকেদের জন্য বৃদ্ধ বয়স পেনশন স্কিম শুরু করেছে। 18. India has been following the policy of non-alignment and Panchshil to promote international peace and security. ভারত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধির জন্য জোটনিরপেক্ষ নীতি এবং পঞ্চশীল নীতি অনুসরণ করে আসছে। In spite of the above steps by the central and state governments, the directive principles have not been implemented fully and effectively due to several reasons like inadequate financial resources, unfavorable socio-economic conditions, population explosion, strained center-state relations and so on. কেন্দ্র ও রাজ্য সরকারগুলির উপরোক্ত পদক্ষেপগুলি সত্ত্বেও অপর্যাপ্ত আর্থিক সংস্থান, প্রতিকূল সামাজিক পরিস্থিতি, জনসংখ্যার বিস্ফোরণ, কেন্দ্র রাজ্য সম্পর্কের টানাপোড়েন ইত্যাদির মতো বিভিন্ন কারণে নির্দেশিক নীতিগুলি সম্পূর্ণ এবং কার্যকরভাবে প্রয়োগ করা হয়নি। ডিরেক্টিভস আউটসাইড পার্ট আইভি। পার্ট আইভি এর বাইরে নির্দেশাবলী। Apart from the directives included in Part IV, there are some other directives contained in other parts of the Constitution. They are চতুর্থ খণ্ডে অন্তর্ভুক্ত নির্দেশাবলী ছাড়াও সংবিধানের অন্যান্য অংশে অন্তর্ভুক্ত আরও কিছু নির্দেশিকা রয়েছে। তারা হল: 1.
Claims of SCS and STS to service. The claims of the members of the scheduled castes and the scheduled tribes shall be taken into consideration, consistently with the maintenance of efficiency of administration, in the making of appointments to service and posts in connection with the affairs of the Union or State. Article 335 in Part XVI. পরিষেবাগুলিতে এসসিএস এবং এসটিএস এর দাবি, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির সদস্যদের দাবিগুলি প্রশাসনের দক্ষতা বজায় রাখার সাথে পরিষেবা এবং পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিবেচনা করা হবে। ইউনিয়ন বা একটি রাজ্যের বিষয় অনুচ্ছেদ 335 খণ্ড XVI। 2. Instruction in mother tongue. It shall be the endeavor of every state and every local authority within the state to provide adequate facilities for instruction in the mother tongue at the primary stage of education to children belonging to linguistic minority groups. Article 350 in Part XVI. মাতৃভাষায় নির্দেশনা। ভাষাগত সংখ্যালঘু গোষ্ঠীর অনুচ্ছেদ 350। শিশুদের শিক্ষার প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় শিক্ষাদানের জন্য পর্যাপ্ত সুবিধা প্রদানের জন্য প্রতিটি রাজ্য এবং রাজ্যের প্রতিটি স্থানীয় কর্তৃপক্ষের প্রচেষ্টা থাকবে। খ খণ্ড XVI। 3. Development of the Hindi language. It shall be the duty of the Union to promote the spread of the Hindi language and to develop it so that it may serve as a medium of expression for all the elements of the composite culture of India. Article 351 in Part XVI. হিন্দি ভাষার বিকাশ। হিন্দি ভাষার প্রসারকে উন্নীত করা এবং এটিকে বিকশিত করা যাতে এটি ভারতের যৌগিক সংস্কৃতির সমস্ত উপাদানের জন্য প্রকাশের মাধ্যম হিসাবে কাজ করতে পারে। প্রবন্ধ 351 খণ্ড XVI। The above directives are also non-justiciable in nature. However, they are also given equal importance and attention by the judiciary on the ground that all parts of the Constitution must be read together. উপরোক্ত নির্দেশাবলীও প্রকৃতিগতভাবে অন্যায়যোগ্য। যাই হোক, সংবিধানের সমস্ত অংশ একসাথে পড়তে হবে বলে বিচার বিভাগ দ্বারা তাদের সমান গুরুত্ব এবং মনোযোগ দেওয়া হয়। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।